বই আনছো না? আজকে আমরা কোন চ্যাপ্টার করবো? হ্যাঁ, বৃত্ত বলছিলাম না? কোনটা? ওটা কি? হ্যাঁ, 6 শেষ, ওটা শেষ আমাদের। হ্যাঁ, কি 6 এর প্র্যাকটিস? প্র্যাকটিস করবা তোমরা, যদি আটকায় যাও আমরা বলবা। আর তোমাদের ওই পরীক্ষার কথা আমি বলছিলাম, তুমি মনে হয় ফর্ম পূরণ করছো না? নাম দেখছিলাম তোমার, মনে হয়। তোমরা তো ফর্ম পূরণ করবা না। ফর্ম পূরণ করো, রেকর্ড রাখতে ইজি হবে। হ্যাঁ, ফর্ম দিছি তো, গ্রুপে দিছি না? ফর্ম দিছি না, মেসেঞ্জারে দিছি, শুধু তোমাদেরই দিছি, অন্য ব্যাচের দেই নাই। ওদের ছাড়াই মনে হয় পরীক্ষা নিয়ে নিতে পারে, ওদের এখনো সিলেবাস শেষ হয়নি, মানে চ্যাপ্টার শেষ হয়নি। না না, ওদের এখন 9.6 এ আছি। 7 তোমরা করছো না? 7, 8, 9 তো বড়, শেষের 3টা অনেক বড় না, তো টাইম লাগবে। আচ্ছা, বই দাও। হ্যাঁ, বৃত্তের ফার্স্ট ক্লাস ওই দিন পড়াই নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে থিওরিটিক্যাল আলোচনা করি। ফাংশন তো শুরুই করিনি। হ্যাঁ, কি ঝামেলা? গ্রাফ, আচ্ছা ওগুলো দেখার পরে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি। আমরা আজকে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, এটা সার্কেল শুরু করব। এই চ্যাপ্টারটা পড়ার জন্য সরল রেখার বেসিক জিনিসগুলো জানা থাকলে তুমি খুবই ইজিলি ধরতে পারবে। সরল রেখা সবাই পড়ছো না? সরল রেখা পড়ছো তো? মানে মোটামুটি যা যা লাগবে আমি পড়ার সময় আলোচনা করব, বাট যদি একবার পড়া থাকে তাহলে তুমি ইজিলি ধরতে পারবে সবগুলো, খুব ইজিলি, ঠিক আছে? তো আশা করি সবাই মোটামুটি জানো। অন্তরীকরণও যেহেতু শেষ করছো, ওইখানেও তো সরল রেখা লাগছে না? ঢাল টাল সরল রেখার ইকুয়েশন তো এখানেও লাগবে। আচ্ছা, আমার বৃত্তের সংজ্ঞা বলো তো কেউ? বৃত্তের সংজ্ঞা বলো। বৃত্ত কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। দেখো, আমরা ওই যে সরলরেখা চ্যাপ্টারে 3.4 এ সঞ্চার পথ পড়ছিলাম না? সঞ্চার পথ। তো ধরো এটা আমরা এখন সঞ্চার পথ দিয়ে বলবো। কিভাবে? ধরো একটা ফিক্সড বিন্দু আছে, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। আর একটা বিন্দু আছে যেটা চলমান বিন্দু। আমরা কিন্তু সঞ্চার পথে এই টাইপের ম্যাথে করতাম। একটা বিন্দু থাকে বা একটা রেখাও থাকতে পারে, মানে একটা ফিক্সড কিছু থাকে, ওইটা সাপেক্ষে আরেকটা চলমান বিন্দু থাকে, যেটা আমরা px, y দিয়ে বলতাম। তো মনে নাও করতে পারে। ধরো এই যে এটা একটা নির্দিষ্ট বিন্দু, এটা ফিক্সড, এটা সরাইতে পারবে না, এটা একটা নির্দিষ্ট মানে ভুজ আছে আর কোটি আছে, ঠিক আছে, এটা সরবে না। আর একটা চলমান বিন্দু আছে যেটার আমরা হচ্ছে p দিয়ে বললাম x, y। এই বিন্দুটা যদি এমন ভাবে চলে যাতে করে সব সময় এই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব সমান হয়, তাহলে ওই সঞ্চার পথটাই বৃত্ত হয়ে যাবে। মানে ধরো এটা চলতেছে, এটা চলে এইখানে চলে আসছে, এই যে এইখানে চলে আসছে, কিন্তু তাও দূরত্ব এটা এইখানে যায়, এইখানেও তাই হবে, ওকে। ধরো এটা এইখানে চলে আসলো, তাও দূরত্ব কি হবে? দূরত্ব সেমই হবে। দূরত্ব সেম হইলে সেটা হচ্ছে বৃত্ত হবে। নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর সবসময় যদি সেম দূরত্ব বজায় রেখে চলে, তাহলে যে সঞ্চার পথটা তৈরি হবে সেটার আমরা বৃত্ত বলতেছি, ওকে। আচ্ছা, তো আমরা এখন এই আলোচনা আগে নিয়ে যাব। তো ধরো আমরা একটা নির্দিষ্ট বিন্দু নিলাম যেটা হচ্ছে মূল বিন্দুগামী। নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে মূল বিন্দুতে 0,0, আর আমাদের চলমান বিন্দুটা হচ্ছে, তোমরা একটু লেখো, মানে লেখা শুরু করো। চলমান বিন্দুটা হচ্ছে px, y, ওকে। এখান থেকে এই দূরত্ব, আগে বৃত্তটা আঁকি। তো যে বৃত্তটা আঁকলাম, আর বৃত্তের উপরে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে px, y, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই বৃত্তের ইকুয়েশনটা কেমনে বের করতে পারবো? বৃত্তের ইকুয়েশনটা বের করার জন্য যে এই দূরত্বটা, এটা r এর সমান না? তাহলে যে আমাদের ওপি যেটা আছে, ওপি, এটা কার সমান? এটা হচ্ছে r এর সমান, তাই তো? তো ওপি ডিসটেন্সটা কিভাবে বের হবে বলো? √0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে r আছে। আমরা যদি দুই পাশে বর্গ করে দিই, x স্কয়ার y স্কয়ার, এটা হচ্ছে r স্কয়ার, তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ নিয়ে আমরা জাস্ট পড়ালেখা শুরু করলাম, এটা নিয়ে আমরা অনেক কথা বলবো, অনেক ডিটেইলে। এই চ্যাপ্টারে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ, বৃত্তের স্পর্শক, এগুলো নিয়ে শিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কেমন বৃত্তের সমীকরণ? এটা এমন বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু আর ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক আছে। তাহলে এই কথাটা লিখতেছে এখানে,
কেন্দ্র মূলবিন্দু এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি পাইলাম আমরা? x স্কয়ার y স্কয়ার = r স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে আছে, এটা খেয়াল রাখো। ওকে, এটা লেখো, এটা সরায় দিব। গরম লাগলে বইলো, সামনেরটাও ছেড়ে দেবনি, ঠিক আছে? লিখছো না? আচ্ছা, এখন কথা হচ্ছে সবসময় তো কেন্দ্র মূলবিন্দু হবে না, এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? মূলবিন্দু তো জাস্ট একটা নর্মাল কেস। তো মূলবিন্দু ছাড়া অন্য কিছু হইলে সেটা আমরা ধরে নেই। ধরো এটা সেন্টার সি দিয়ে বললাম, তো সেন্টারটা আমরা ধরে নিলাম, সেন্টারটা হচ্ছে h, k, মানে মূলবিন্দু ছাড়া অন্য কিছু। এখন এটা মূলবিন্দু না, ওকে? তো তখন কোথায় পার্থক্য আসবে? এটা তখন দূরত্বটা কি? সিপি, তাই না? সিপি তো এখনো ব্যাসার্ধের সমানই, তাই না? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, সিপি ব্যাসার্ধের সমান। তো এইখানে তখন দূরত্ব কেমনে বের করতাম? x থেকে ভুজ বাদ দিতাম, তাহলে এটা কত হইতো? এটা হইতো h, আর এটা k। ওকে, বুঝতে পারতেছো? তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইলো? ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে, তখন এটা যদি বর্গ করে দেই, h - k হোল স্কয়ার প্লাস x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার, আর এইখানে হচ্ছে r স্কয়ার। তাহলে এইটাও বৃত্তের সমীকরণ, বাট কখন? যখন ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাসার্ধ কিন্তু r এখনো, বাট কেন্দ্র এখন হচ্ছে h, k। কেন্দ্র আর এখন মূলবিন্দু নাই। আগে কেন্দ্র 0 0 ছিল, তুমি এখানে 0 0 বসাও, h এর মান 0 বসাও, k এর মান 0 বসাও, ওই আগের ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা সরাই আমি ওইটা লিখতেছি, কেন্দ্র মূলবিন্দুগামী না এখন c, h, k এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এটা হবে। তো খুবই নর্মাল আলোচনা। দুইটা ইকুয়েশনই মনে রাখবা, ওকে? ঠিক আছে, আচ্ছা। এ পর্যন্ত লিখছো? কেউ কিছু বুঝতে না পারলে বলবো। তাহলে আমরা একটা শিখলাম হচ্ছে কেন্দ্র 0 0, আরেকটা হচ্ছে কেন্দ্র h, k। ব্যাসার্ধ দুই ক্ষেত্রে আর রাখছি, বাট এই যে আমরা যে দুইটা ইকুয়েশন শিখলাম, আমরা এছাড়া আরেকটা ইকুয়েশন শিখি, যেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। মানে আমরা ওইটা নিয়ে বেশি কাজ করব। আমাদের এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা আমরা বলি হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি দেখো, যে এটা দ্বিঘাত সমীকরণ না? x স্কয়ারের দ্বিঘাত, y স্কয়ারের দ্বিঘাত। তো দ্বিঘাত সমীকরণ কি কি হইতে পারে? দ্বিঘাত সমীকরণ হইতে পারে বৃত্ত, ঠিক আছে, হইতে পারে পরাবৃত্ত, হইতে পারে উপবৃত্ত, হইতে পারে অধিবৃত্ত, ইভেন দ্বিঘাত সমীকরণ জোড় সরল রেখাও হইতে পারে। বৃত্ত ছাড়া বাকি যে চারটার কথা বললাম, এগুলো আমাদের সিলেবাসে আছে। এগুলো আমরা শিখবো হচ্ছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6, কনিক নামে একটা চ্যাপ্টার আছে, কনিক্স, ওইখানে আমরা এগুলো শিখবো, বাকিগুলা যেগুলা। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ওইটার সাথে আমরা একটু যদি পরিচিত হই, যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা দেখতে কেমন, এটা এগুলো থাকুক। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা দেখতে কেমন একটু লিখি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে ওই যে ঘাত, পাওয়ার, ঠিক আছে? ওটা হচ্ছে যে এরকম ax স্কয়ার by স্কয়ার 2hxy 2gx plus 2fy plus c
ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। মানে এইটা পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, বৃত্ত হইতে পারে, ইভেন জোড় সরলরেখা হইতে পারে, বুঝছো? ঠিক আছে, বাট এক একটা হওয়ার জন্য এ বি সি মানে যে এখানে যে ধ্রুবকগুলো দেখতেছো এগুলোর মধ্যে আলাদা আলাদা রিলেশন থাকবে। মানে এখানে কি কি ধ্রুবক দেখতেছো, এ বি সি আছে, এইচ আছে, জি আছে, এফ আছে, এগুলোর আলাদা আলাদা রিলেশন থাকবে। আমরা এই চ্যাপ্টারে শুধু কিন্তু বৃত্ত নিয়ে পড়ালেখা করব, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো আমাদের যে ইকুয়েশনগুলো আছে এটারে এই ফরম্যাটে নিয়ে আসা, যেহেতু আমাদের ওটার সাথে কম্পেয়ার করে শিখতে হবে, বুঝছো? এই ইকুয়েশনে কিন্তু কোনো সমস্যা নাই, বাট আমরা সাধারণ ফরম্যাটের সাথে মিল রেখে তারপর হচ্ছে আলোচনাগুলো করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমি আবারও লিখবো, এটা আমরা মডিফাই করবো আর কি। তাহলে বৃত্তের ইকুয়েশনটা আমি আবারও লিখলাম, বৃত্তের সমীকরণ যেটা, বৃত্তের সমীকরণ এখন তোমরা এটার ভাঙো, মানে আমরা তো আসলে ওই ফরম্যাটে যাইতে চাই, তাই না? তো আমরা এটার সাথে হচ্ছে ভেঙে এটার সাথে কম্পেয়ার করবো, এটারে ভেঙে। তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2h এক্স প্লাস এইচ স্কোয়ার, তারপর হচ্ছে এটারে যদি ভাঙি ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার, আর এইখানে থাকতেছে হচ্ছে 8টার এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওই পাশে থাকবে 0, তাই না? আর এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে? সেটা আবার লিখতেছি। ওকে, তাহলে খেয়াল করো এখানে থাকলো 0, আর এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এক কাজ করব, আমি এক্স স্কোয়ার গুলো আলাদা করব, ওয়াই স্কোয়ার আলাদা করব, এক্স আলাদা করব, মানে আমি এই সিরিয়ালে লিখবো আর কি। প্রথমে এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার, তারপর এক্স, তারপর ওয়াই, তারপর ধ্রুবক যেগুলো আছে মানে যে যার সাথে কোনো এক্স ওয়াই নাই সেগুলা। তাহলে প্রথমে এই যে এক্স স্কোয়ার, ওকে, তারপর ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এক্স, এই যে এটার মধ্যে এক্স আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াই, এটার মধ্যে ওয়াই আছে, তারপর বাকিগুলোর মধ্যে দেখো কোনো এক্স ওয়াই নেই, তার মানে ওইটা হচ্ছে ধ্রুবক, তাই না? বাকি যেগুলোর মধ্যে কোনো এক্স ওয়াই নেই, তাহলে ধ্রুবক হচ্ছে এইটা, এইটা আর এইটা। এদেরকে একসাথে লিখতেছি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এ পর্যন্ত আসো। এটা প্রথমে একটু বিদঘুটে লাগতে পারে, বাট আস্তে আস্তে এটার সাথে তোমরা অভ্যস্ত হয়ে যাবা। চ্যাপ্টারের দুইটা পার্ট আছে, 4.1 আর 4.2। মনে হইতে পারে যে অনেক বেশি ছোট, আসলে কিন্তু অনেক বেশি ছোট না, মানে দুইটার মধ্যে ভালো পরিমাণ ম্যাথ আছে, ঠিক আছে? কিন্তু অবশ্যই সরলরেখার চেয়ে ছোট, মানে বাকি যে চ্যাপ্টারগুলো করছো ওগুলোর চেয়ে ছোট। তোমাদের এখন বড় চ্যাপ্টার একটাই বাকি আছে, ওই যোগজীকরণটা, বড় চ্যাপ্টার, ঠিক আছে? আর বিন্যাস সমাবেশ পড়তেও একটু টাইম লাগে, ওইটাও যদিও ছোট কিন্তু পড়তে টাইম লাগে বিন্যাস সমাবেশ। আচ্ছা, এখানে দেখো আমরা কি চাইতেছিলাম, আমরা চাইতেছিলাম এটার সাথে যেন আমরা কম্পেয়ার করতে পারি, তাই না? এটার সাথে কম্পেয়ার করতে পারি। দেখো এই যে আমরা এগুলা পেয়ে গেছি, দেখো তার মানে আমরা কি বুঝলাম, বৃত্তের ইকুয়েশন হইতে হইলে এ এর মান কত হইতে হবে বলো তো? 1। আচ্ছা, আপাতত ধরলাম কথা সত্য, ঠিক আছে। আর বি এর মান, বি এর মান 1। এটা দেখে মনে হয়েছে যে আসলে এটা হইতে হবে, তাই না? এটা না হইলেও হবে, জাস্ট দুইটা সমান হইলেই হবে। মানে ধরো এখানে যে সহগ আছে আর এখানে যে সহগ আছে ওটা সমান হইলেই হবে। আমি একটু পরে এই শর্তগুলো আলাদা করে লিখে দিব, বৃত্ত হওয়ার শর্ত আছে, একটা একটা করে বলতেছি। এই যে তোমরা এটা দেখে বললে যে এটা 1 হইতে হবে, এটা 1 হইতে হবে, তাই না? এই দুটো যদি সমান হইতো, আমি কমন নিয়ে ভাগ করে দিলেও 1ই চলে আসতো না? তাহলে 1 থাকলেও হবে, 1 না থাকলেও হবে, বাট দুইটা সেম হইতে হবে। এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে, এগুলো আমি লিখবো, ভয় পাওয়ার কিছু নেই। ধরো এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলেও বৃত্তের ইকুয়েশন হইতে পারে, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এইখানে একটা জিনিস মিসিং আছে, কোনটা বলো তো? উপরে যেটা আছে নিচেরটা নাই, না প্লাস মাইনাস না, হ্যাঁ একটা পদ, এই যে এক্স ওয়াই যুক্ত পদ, বৃত্তে কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তার মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে বৃত্তরে আলাদা করছে হচ্ছে যে এইটা, বৃত্তের মধ্যে বাকি সবই আছে, দেখো এক্স যুক্ত পদ আছে, ওয়াই যুক্ত পদ আছে, এটাও আছে, এটাও আছে, ধ্রুবক ওটা তো আলাদাই, বাট এক্স ওয়াই যুক্ত কোনো পদ এখানে নাই, ঠিক আছে? কোন বৃত্তের ইকুয়েশনে জীবনও এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। যখন এই এক্স ওয়াই যুক্ত মানে যে এরকম এক্স ওয়াই গুণাকার আছে এমন কোনো পদ দেখবা, এক কথায় বলে দিবে ওটা বৃত্তের ইকুয়েশন না। যে কোনো বৃত্তের ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত পদ কখনোই থাকবে না, থাকবেই না। এটা ওই যে আরো আছে না বাকিগুলা, বৃত্ত ছাড়াও আরো 4টা বললাম না,
বৃত্ত ছাড়া পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, ওগুলোর মধ্যে এক্স ওয়াই থাকবে। ঠিক আছে, ওগুলোর মধ্যে এক্স ওয়াই থাকতেও পারে, নাও থাকতে পারে। ওগুলো আমরা যখন করবো তখন এটা জানতে পারবো। আপাতত জাস্ট এই কথাটা জেনে রাখো। বাট যেটা বললাম, বৃত্তে কখনোই এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। ঠিক আছে, তাহলে এখন এই যে এইটা, এই এক্স এ আমরা এটার সাথে কম্পেয়ার করতে চাই। দেখো এই যে এখানে এক্স এর সহগ কত আছে, 2g, ওয়াই এর সহগ কত আছে, কিন্তু এইখানে একটু সহগগুলো অন্যরকম দেখতেছি, আমরা ওইটার সাথে মিলাইতে চাই। বুঝছো, এই কারণে আমি কি করব, এই জায়গাটা একটু মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা পরে অনেক মানে গোলমাল লাগায় ফেলে পোলাপানরা। হ্যাঁ, এইচ এর মান যদি -g ধরি তাহলেই কিন্তু আমি এটার সাথে কম্পেয়ার করতে পারবো, তাই না? আমি ওটার সাথে কম্পেয়ার করতে চাইতেছি। এইচ এর মান ধরবো মাইনাস ডি, তাই তো। আর কে এর মান কি ধরবো, -f, তাহলে ওটার সাথে হয়ে যাবে না? তাহলে এখন h ইজ ইকুয়াল টু মাইনাস, বা এইভাবে লিখি -h, এটাতে হচ্ছে জি ধরলাম, ওকে। আর -k, এটাকে হচ্ছে কি ধরলাম, f ধরলাম। এটা রিপ্লেস করো, সব জায়গায় রিপ্লেস করবা, এই যে এই জায়গাতেও করবা, যত জায়গায় এইচ আর কে আছে আর কি, ওকে। তাহলে এটা কি দাঁড়াবে, আমি এটা এখানে লিখি। এটা রিপ্লেস করার পর এটা দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2। দেখো এই যে মাইনাস এইচ এর জায়গায় যদি জি বসে তাহলে এটা প্লাস হয়ে যাবে না, প্লাস 2g এক্স। তারপরে যে এখানে -k এর জায়গায় যদি f বসাই তাহলে ওটা প্লাস হয়ে যাবে না, 2fy। তারপরে এইগুলা দেখো, এই পুরোটারে আমি একটু ছোট করে বলতে চাইছি। এই যে দেখো ধ্রুবকটা আমাদের কি আছে, ধ্রুবকটা c হিসেবে আছে না, তাহলে এইটারে হচ্ছে আমি c বলতে চাইতেছি। এই যে এইটারে হচ্ছে আমরা c বললাম। তাহলে এখান থেকে c সমান কত, c হচ্ছে h স্কয়ার k স্কয়ার আর স্কয়ার, ওকে। ঠিক আছে, না এটা তো এই যে এটার জায়গায় শুধু c লিখে দিব। তাহলে দেখো আমরা এই যে বৃত্তের সাধারণ সমীকরণ পেয়ে গেছি। এটাই বৃত্তের সাধারণ সমীকরণ, যেটা ওইটার সাথে পুরোপুরি কম্পেয়ার করতে পারবে এখন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। আগেরটার মধ্যে কোনো সমস্যা নাই, ওইটাও আমরা ইউজ করব, বাট আমরা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সাথে ওইটা কম্পেয়ার করলাম। আমাদের এটা নিয়ে কাজ বেশি। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। এখন এখান থেকে অনেকগুলা কথা বলতে হবে। বৃত্তের সাধারণ সমীকরণ, এইটার কেন্দ্র কত আমরা বলো তো, এই ইকুয়েশনের কেন্দ্র, এই ইকুয়েশনে যা যা আছে ওইগুলা দিয়ে বলবা, এর বাইরে কিছু ইউজ করবা না, ওইগুলোর সাহায্যে বলবা। কেন্দ্র সি কেমনে, আগে আমরা এটা কোথা থেকে আসছি, এখান থেকে না, একটু খেয়াল করো, এটা থেকেই তো আসছি। এইটার কেন্দ্র কি ছিল সেটা বলো, তাইলেই বুঝতে পারবা। এটার কেন্দ্র কি ছিল, হ্যাঁ কেন্দ্র ছিল h, k, সি তো ধ্রুবক, ঠিক আছে। জি আর এফ না, আরেকটু চিন্তা করো, আরেকটু চেঞ্জ হবে, কাছাকাছি আসো, -g আর -f। কারণ দেখো এই যে আমাদের কেন্দ্র কি ছিল, এইচ আর কে না, কিন্তু আমরা জি কারে ধরছি, -h রে, তাহলে এইচ এর মান কত হবে, এইচ এর মান -g হবে, তাই না? তাহলে এইটার ভুজ হচ্ছে, কেন্দ্রের ভুজ হচ্ছে -g। তুমি এই যে এইখান থেকে দেখো, এইখান থেকে আমাদের সেটা দেখা যাবে না মনে হয়, এইখান থেকে এইচ এর মান কত আসে, -g না, আর এই যে এটা থেকে কে এর মান কত আসে, -f। তাহলে আমি এইচ এর জায়গায় যদি -g আর কে এর জায়গায় যদি -f বসাই তাহলে কেন্দ্র পাওয়া যাবে না। তাহলে কেন্দ্র কি পাইলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g -f। ঠিক আছে, কেন্দ্র হচ্ছে -g -f। আচ্ছা, আবার একটু মনোযোগ দিতে হবে। ব্যাসার্ধ এখানে কোনটা ছিল, ব্যাসার্ধ ছিল আর, এখানে ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধ এখানে ছিল হচ্ছে আর, তাই না? ব্যাসার্ধ আর ছিল, তাহলে যে ওইটার আমরা এটা দিয়ে রিপ্লেস করলাম না, তাহলে এইখানে আর সমান কত বলো, আর স্কয়ার সমান কি হবে বলো, না এটারে তো ওই পাশে নিয়ে আসতেছে, সি ওই পাশে চলে যাবে, তাহলে h স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। কিন্তু আমরা তো এখন আর ইকুয়েশনে এইচ আর কে রাখছি, দেখো এই ইকুয়েশনে কি এইচ আর কে রাখছি, কি আছে
জি আর এফ আছে, তাহলে এইচ এর জায়গায় জি বসাই দিবা, কে এর জায়গায় হচ্ছে মানে জি আর এফ নিয়ে আসবা। তাহলে এটা তো স্কোয়ারই আছে, তো প্লাস মাইনাস কিন্তু এখন আর ম্যাটার করবে না, স্কোয়ারই তো করে দিবে। তাহলে এটা কি আসবে, আর এর মান আসবে হচ্ছে রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, এবং আরই তো ব্যাসার্ধ ছিল, তাই না? তাহলে দেখো ব্যাসার্ধ, আমি আবার এটা রিক্যাপ করে দিব যে কেমনে কি বললাম, তো তোমার এগুলো মুখস্থ রাখতে হবে। ব্যাসার্ধ আর, এটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, ঠিক আছে? মানে এটা তুমি বুঝলেও তোমার মুখস্থ রাখতে হবে, না বুঝলেও মুখস্থ রাখতে হবে। ম্যাথ করার জন্য আমাদের এগুলো লাগবে আর কি। তাহলে দেখো আবার একবার বলি, আচ্ছা লেখো, লেখা শেষ করো আগে, তারপর বলতেছি। ওটা কি ব্ল্যাক হয়ে গেছে না? সমস্যা নেই, ভিডিও চলতেছে, ওটা আমি জানি। না, ওটা মানে অনেকক্ষণ টাচ না করলে ইয়ে হয়ে যায় আর কি। হ্যাঁ, ভিডিও চলতেছে, ভিডিও চলতেছে, সমস্যা নেই। ফোন আসলে ভিডিও অফ হয়ে যায়, এই কারণে এরোপ্লেন মোড আছে। না, ওইখানে একবার করতেছিলাম তো তখন দেখি ফোন আসছে, পরে ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা, আমি এক্সাম্পল দিব এটার, তোমাদের তখন ইজিলি ধরতে পারবা। আগে মানে বেসিক থিওরিটা শেষ করতেছি। এখানে খেয়াল করো, আমাদের এখান থেকে কিন্তু পুরাটা আসলো। এই ইকুয়েশনের কেন্দ্র ছিল এইচ আর কে, তাই না? তাহলে আমরা এইচ মাইনাস এইচ এটারে রিপ্লেস করছি জি দিয়ে, আর মাইনাস কে এটারে রিপ্লেস করছি হচ্ছে এফ দিয়ে। তাহলে এখান থেকে এইচ আসছে মাইনাস জি, আর কে আসছে মাইনাস এফ, তাই না? তাহলে এই যে কেন্দ্র তো আগে এইচ আর কে ছিল, তাহলে এখন কেন্দ্র কি হবে, মাইনাস জি মাইনাস এফ। আর আগে ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, ব্যাসার্ধ আর ছিল, এখন আর আছে এই যে এখানে। তাহলে আমরা এই যে এখান থেকে জাস্ট আরটারে আলাদা করলাম, এইচ আর কে এর জায়গায় জি আর এফ বসাই দিচ্ছি, মানে আমরা ইকুয়েশনে যা যা আছে তা দিয়ে হচ্ছে সবকিছু প্রকাশ করলাম। ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের কিন্তু এটা মুখস্থ থাকতে হবে। আর এমনিতে ইজিলি বের করার প্রসেস হচ্ছে প্রথমে কেন্দ্রটা বের করে ফেলবা, তারপর দেখো যে এটা তো আসলে কেন্দ্রের স্কোয়ার করলেই হবে, প্লাস মাইনাস কিন্তু এখানে ম্যাটার করতেছে না, করতেছে কারণ বর্গই তো করবো, মাইনাসের বর্গ করলে তো একই জিনিসই আসবে, তাই না? আমার কথা কি বুঝছো? যে এইখানে ধরো প্রথমে কেন্দ্রটা বের করছো, তারপর এটা এই ভুজ যেটা থাকবে সেটার স্কোয়ার এখানে, কোটি যেটা থাকবে সেটার স্কোয়ার এখানে, আর মাইনাস সি বসাবে, এটা তো বুঝতেছই। ওকে, এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এগুলো সরাই দেই, আমাদের এখন এটা নিয়ে কথা বললেই হবে। আমরা জাস্ট এটা একটু আসলাম যে এটা কিভাবে আসলো। তাহলে আমি কি বললাম যে আমাদের বৃত্তের ইকুয়েশন হওয়ার শর্ত কি কি, এখন এইগুলা, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত, এটা লেখো। বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত। আচ্ছা, এক নম্বর হচ্ছে দেখো, ওই যে তোমরা আগে একটা জিনিস, একটু আগে একটা কথা বলছিলা যে এক্স স্কোয়ারের সহগ 1 হইতে হবে, ওয়াই স্কোয়ারের সহগ 1 হইতে হবে। আসলে 1 না হইলেও চলবে, কথাটা হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগটা আছে আর ওয়াই স্কোয়ারের যে সহগ আছে, এই দুটো সেম হইতে হবে, কারণ সেম হইলে আমরা তাদের কমন নিয়ে তো ওই পাশে পাঠিয়ে দিতে পারবো, তাই না? মানে ভাগ করে দিতে পারবো আর কি। ধরো এটাও 3 আছে, এটাও 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে 1 1 হয়ে যাবে। তাহলে কথা হচ্ছে সেম হইতে হবে, সেম না হইলে কিন্তু বৃত্তের ইকুয়েশন হবে না। ধরো এটা আছে 3, এটা আছে 4, হবে না। এটা আছে 3, এটা আছে -3, বৃত্তের ইকুয়েশন হবে না, দুটো সেম চিহ্ন থাকতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ একই থাকবে, একই থাকতে হবে। তারপর 2 নম্বর শর্ত কি বলতো, কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। ঠিক আছে? এই দুইটাই কি শর্ত? আর কোনো শর্ত কি দরকার আছে বৃত্তের ইকুয়েশন হওয়ার জন্য? আছে? নাই? মানে এই কোয়েশনের চেহারা দেখে মনে হইতেছে আর দরকার নেই, তাই না? আরেকটা দরকার আছে, এই যে ব্যাসার্ধ যেটা, এই যে ধরো রুটের মধ্যে এই জিনিসটা আছে না, এটা যদি নেগেটিভ চলে আসে তাহলে বিপদে পড়ে যাব না?
নেগেটিভ চলে আসলে তো রুটের মধ্যে নেগেটিভ, এটা আমরা ইমাজিনারি না মানে জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়বো আর কি, সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। না মানে এই যে রুটের মধ্যে যেই টার্মটা আছে ওইটা হচ্ছে জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান হলেও হবে। এখন বলবো ভাই জিরোর সমান মানে তো ব্যাসার্ধ জিরো, ব্যাসার্ধ যদি জিরো হয় ওটা আমরা পয়েন্ট সার্কেল বলি, ওটাও সার্কেলই বলতেছি বাট পয়েন্ট সার্কেল, বিন্দু বৃত্ত ওটা হইতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা শর্ত হচ্ছে এই যে রুটের মধ্যে যে টার্মটা আছে, মানে এক কথা হচ্ছে ব্যাসার্ধ এটা জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান হইতে হবে। ওকে, ওইভাবেই লিখি তাইলে, ওই যে এটা জিরোর চেয়ে বড় হইতে হবে, জিরোর সমান হইলেও হবে। জিরোর সমান হইলে কি হবে ওটা তো বললামই। ঠিক আছে, যে পয়েন্ট সার্কেল হবে। ওকে, হতে এটা কেন হইতে হবে বুঝছো? কারণ এটা না হইলে রুটের মধ্যে নেগেটিভ চলে আসবে, জিরোর চেয়ে ছোট মানেই নেগেটিভ, নেগেটিভ চলে আসলে ওটা কাল্পনিক জটিল সংখ্যার মধ্যে পড়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটু লিখে রাখি, স্টার দিয়ে লিখে রাখি এটা, যে যদি আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা যদি জিরো হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে আমাদের আর এর মান কত আসবে বলো? আর এর মান জিরো আসবে না? না না, আর এর মান জিরো আসবে তো, এটা যদি জিরো আসে আর এর মান জিরো আসবে। তো ওই ক্ষেত্রে আমরা এটা কি বলবো? এটা আমরা বলবো হচ্ছে বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত পয়েন্ট সার্কেল, পয়েন্ট সার্কেল। ওকে, পয়েন্ট সার্কেলও একটা সার্কেল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওটা কেন্দ্র আর সবকিছু মিলে গেছে আর কি, এরকম ব্যাসার্ধ নাই যেহেতু। আচ্ছা চলো আমরা একটা এক্সাম্পল দেই, লেখো, এটা লেখা শেষ করো। এখানে থিওরিটা মোটামুটি বেশি, মানে থিওরিটিক্যাল অনেক কিছু তোমার বুঝতে হবে। তুমি যদি একবার জাস্ট এই বৃত্তের মানে চিত্রগুলো ঠিকঠাক মতো ধরতে পারো, বৃত্তের ম্যাথ অনেক ছোট চিত্র দিয়ে করলে, বাট এমনিতে জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলে অনেক বড়, বুঝছো? এই কারণে অনেকে বৃত্ত থেকে অ্যান্সার করতে চায় না, মানে ম্যাথগুলো অনেক বড় হয়ে যায় জাস্ট যদি সমীকরণ সলভ করে করো। চিত্র এঁকে করলে অনেক ইজি হয়ে যাবে। আমরা দেখবো আমরা দুইভাবেই শিখবো, যেটা যেভাবে করা ইজি হয় আর কি। আচ্ছা, তো কেন্দ্র বের করার, এই যে কেন্দ্রের কথা যে বললাম, কেন্দ্র বের করার একটা ইজিয়েস্ট ওয়ে আছে। প্রথমে তুমি বৃত্তটারে এইভাবে সাজাবা। তুমি সবসময় বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকলে তুমি তার এইভাবে সাজা নিবে, এইভাবে মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই ধ্রুবক, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলছি বৃত্ত হওয়ার জন্য এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব সমান হয় এনাফ, মানে সমান হইলেই চলবে। ধরো এখানে 3 আছে, এখানে 3 আছে, ওই ক্ষেত্রে যদি আমি ব্যাসার্ধ কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ বলি হবে? আমার কথা কি বুঝছো? মানে ধরো আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমাদের এরকম একটা ইকুয়েশন আছে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এটা একটা বৃত্তের সমীকরণ হইতে পারে যদি ব্যাসার্ধটা ওটা চেক করে, এটা তো আন্দাজে ভ্যালু দিছি, মানে আপাতত ধরে নিতেছি এটা জিরোর চেয়ে বড় হবে। জিরোর চেয়ে বড় হবে কিনা এটা কিন্তু আমি না করার আগ পর্যন্ত ওইভাবে বুঝতেছি না, কিন্তু তাও ধরে নিলাম যে জিরোর চেয়ে বড় হবে। ঠিক আছে, বুঝতেছো তো? এমনিতে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, তাহলে বৃত্তের সমীকরণ হবে যদি এই শর্তটা পূরণ হয়ে যায়। এই শর্তটা পূরণ হবে আশা করি, এটা আমরা বের করবো একটু পরেই। তাহলে এইখান থেকে আমরা আমাদের যদি কেন্দ্র বের করতে বলে তাহলে কেমনে বের করবো? তুমি যদি এখানেই বলো যে এই যে এইখানে যে 2 বাদ দিয়ে তারপর বাকিটারে মাইনাস জি বলবো, হবে না। কিন্তু তোমার আগে যে এটার সাথে কম্পেয়ার করতে হবে, তো এটার সাথে কম্পেয়ার করার প্রথম শর্ত কি? এখানে 1 আনো, এখানে 1 আনো। ঠিক আছে, এটা কিন্তু ভুল করলে চলবে না, এগুলো কিন্তু পরীক্ষায় ভুল হয়। ওকে, বুঝতেছো? আচ্ছা তাহলে আমরা প্রথম হচ্ছে পুরোটারে 3 দিয়ে ভাগ করে দিব। পুরোটারে 3 দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 16 ভাগ 3 এত বাজে ইকুয়েশন দিবে না, ভাগ করলে ভালো মোটামুটি ভালো জিনিস আসবে এমনই দিবে। ঠিক আছে, মাঝে মাঝে দিতে পারে, সমস্যা নেই। ওকে, এখন মনে হইতেছে ভাই তাও তো কেন্দ্র বের করাটা অনেক প্যারা লাগতেছে, কেন্দ্র কেমনে বের করবো? কেন্দ্র বলো কেমনে হবে? 2 বের করে আনবো, 8/3 হ্যাঁ 8/3 মাইনাস তো ওখানেই আছে, মাইনাস সহই তো।
আচ্ছা, তো এটা নিয়ে যাতে প্যারা না হয় এটার জন্য একটা ইজি ওয়ে আছে। ধরো এই যে এখান থেকে খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো, এখানে এক্স এর সহগ কত বলো? 2g। এক্স এর সহগ রে যদি আমি -2 দিয়ে ভাগ করি কি আসবে? এক্স এর সহগ 2g, এক্স এর সহগ 2g, 2g রে -2 দিয়ে ভাগ করছি তাহলে আসবে -g বুঝ না? তাহলে এক্স এর সহগ রে -2 দিয়ে ভাগ করে দিব, শেষ, কিছু চিন্তাই করবো না, প্লাস আছে না মাইনাস আছে দেখবোই না। এক্স এর সহগ রে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ রে -2 দিয়ে ভাগ, ঠিক আছে? এটা একটু লিখে রাখতেছি, এক্স এর সহগ ওটাকে -2 দিয়ে ভাগ, এক্স এর সহগ ওটাকে ভাগ করবো -2 দিয়ে, আর ওয়াই এর সহগ ওটাকেও ভাগ করবো -2 দিয়ে, ঠিক আছে? তাহলে আর ওই যে অত কষ্ট করতে হবে না যে 2 কি প্লাস না মাইনাস, এত চিন্তা করতে হবে না, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে এখন, আচ্ছা এটা করার আগে অবশ্যই কিন্তু এই যে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, মানে এইখানে 1 আর 1ই থাকতে হবে। এই যে এই অবস্থায় তুমি -2 দিয়ে ভাগ করলে হবে না, বুঝছো? ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে কেন্দ্র বলো কত আসে? কেন্দ্র এক্স এর সহগ কত বলো? এক্স এর সহগ হচ্ছে মাইনাস, মানে এক্স এর সহগ এটারে হচ্ছে -2 দিয়ে ভাগ, এক্স এর সহগ যেটা সেটারই -2 দিয়ে ভাগ, এক্স এর সহগ হচ্ছে এই পুরাটা, ঠিক আছে? এটারে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ হচ্ছে কত? 20/3, এটারে -2 দিয়ে ভাগ, ঠিক আছে? এই যে কেন্দ্র আসে পড়ছে, ওকে? এটা কত আসবে? কত আসবে বলো? প্লাস হয়ে যাবে, আচ্ছা একই তো, 8/3 আর 16 তুমি কোনটা করবা? পরে কাটাকাটি করবা না, পরে তো কাটবাই। আচ্ছা এখানে কত আসবে? -10/3, ওকে? তাহলে যে এটা হচ্ছে পাইলাম কি? হ্যাঁ কেন্দ্র পাইলাম। তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর হবে হচ্ছে √, ব্যাসার্ধ কি ছিল মনে আছে? g² f² - c, g² f² - c, ওকে? আচ্ছা সরি -c, আবার স্কয়ার দিছি কেন? -c, ঠিক আছে? তো এখন g আর f কিন্তু তোমার আলাদা করে বের করার দরকার নেই, তুমি তো আসলে স্কয়ারই করবা, এটা কিন্তু আসলে -g, একটু খেয়াল রাখো, কেন্দ্র কিন্তু -g - f, কেন্দ্র হচ্ছে -g - f, ঠিক আছে? হ্যাঁ কিন্তু স্কয়ারই তো করতেছি, তাই আর চেক করা লাগবে না কি, যেহেতু স্কয়ারই, ঠিক আছে? মাইনাসের স্কয়ারে যা হবে প্লাসেরটাও তো তাই হবে, তো একবার স্কয়ার করলে যা আসে সেটা বসে দিবা। এটা স্কয়ার কত? 64, এটা 9, আর এটা আসবে 100/9, মাইনাস সি কত? সি আছে হচ্ছে না, এই যে পুরাটা 11/3। আচ্ছা এটা আমি চেক করি নাই, কিন্তু আশা করতেছি 0-র চেয়ে বড়ই আসবে, মানে কাল্পনিক আসবে না আর কি, বুঝছো? এটা নেগেটিভ আসলে কিন্তু এটা কাল্পনিক হয়ে যাবে, কাল্পনিক বৃত্ত এরকম আর কি। হ্যাঁ না, কাল্পনিক নিয়ে আমরা আলোচনা করব না, আমরা কাল্পনিক নিয়ে যা আলোচনা করার করব হচ্ছে সেকেন্ড পেপারে, যা আসার আসবে, মানে এটা র্যান্ডম একটা ম্যাথ দিছি আর কি, ঠিক আছে? কটা বাজে? 8টা বাজছে। অ্যালার্ম দিছো কেন? এই টাইমে কেউ অ্যালার্ম দেয়? আসবে কিছু একটা আসুক, হ্যাঁ মানে যেটাই আসুক, তা ওইটা করার উদ্দেশ্য না আর কি। বুঝলি ঘন্টায়? আচ্ছা বের করার প্রসেসটা বুঝছো তো? গ্রুপে কেউ ওই চ্যাপ্টারের পিডিএফটা দিয়ে দিও বানায়। জুনায়েদ বলবো, ওদের তো এই চ্যাপ্টারে আসেই না এখন, সবই জুনায়েদ না? তোমরা কেউ একজন বানায়, এটা ছোট চ্যাপ্টার, ঠিক আছে? প্রথমগুলা করার কিছু নাই, 1 আর 2 তোমরা বাসায় করে নিলেই পারবা, ওকে? মানে কেমন ম্যাথ? এই যে এরকম কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে, আর হচ্ছে ধরো ওই 1 আর 2 এ 2 একটা করবা, তাইলেই হবে, ঠিক আছে? মানে 4.1 এর 1 আর 2। আচ্ছা আমরা এই চ্যাপ্টারের সিকোয়েন্সটা একটু ব্রেক করব।
ম্যাথগুলো গুছায় দেন। আচ্ছা, আমি আগে তোমাদের আরেকটা এমসিকিউর মতো প্রশ্ন বলে নিই, ঠিক আছে? পিডিএফটা কেউ দিয়ে দিও বানাই, এটা তো বেশি টাইম লাগে না। এগুলো তো সৎকায় জারিয়ার মতো, তাই না? এরকম না, সব পাইতে থাকবা, ও পড়তে থাকবে, যে কয়বার ওপেন হবে ওই কয়বার সব পাবা, এরকম না? মানে সবসময় চলবে না হয়তো। তো এটা কিসের কপিরাইট? পুরো বই তো কপি করতেছো না। আচ্ছা ওকে, আচ্ছা এই যে এটার অ্যান্সারটা একটু বের করো, একটা এমসিকিউ ধরো। প্রশ্ন হচ্ছে বি আর এইচ এর মান কত হলে এটা একটা বৃত্তের সমীকরণ হবে, এটাই প্রশ্ন। তাহলে এমসিকিউ তে থাকতে পারে বি এবং এইচ এর মান কত হলে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। আমি প্রশ্নটা আবারও বলি, বি, হ্যাঁ, বি আর এইচ এর মান কত হলে এটা একটা বৃত্তের সমীকরণ হবে? ভাবতে দিব, ভাবো একটু, ভাবো, এটা সহজ তো। তোমার মাইট দিব মান, হ্যাঁ, তাইলে তাহলে কি হইতে হবে? শূন্য। শূন্য হইলে তো ওই টার্ম থাকবে না। এইচ এর মান যদি 0 হয় তাহলে কি এটা থাকবে? তো হয়ে গেল, বিয়ে হইতে হবে -2, কারণ কি বলছে, এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ সেম হইতে হবে। তাহলে এক্স স্কয়ারের সহগ কত? 2। ওয়াই স্কয়ারের সহগ কি হইতে হবে? এটা 2, মানে বি এর মান 2 হইতে হবে। তাহলে বি এর মান হইতে হবে -2, এটা বুঝছো? আর এইচ এর মান কি হইতে হবে? 0 হইতে হবে। এই কন্ডিশন মানলে এটা বৃত্ত হবে না। এটা ভ্যালু তুমি তো চলক দিয়ে বলে ফেললে। এইচ, এখানে যে এগুলা যা আছে, ওই ইকুয়েশন আমি যা যা লিখছি, কি কি লিখছি, এ বি সি, তারপর জি এফ আর এইচ, এগুলো সব ধ্রুবক, তো বুঝছো, ওইগুলো ধ্রুবক। আচ্ছা, এমসিকিউটাকে বুঝছো? এরকম কিন্তু থাকতে পারে, একটু সাবধানে অ্যান্সার করো। এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ সমান হইতে হবে, আর এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। ওইগুলা দেখার কিছু নেই, ওইগুলা যা আসার আসবে, ঠিক আছে? হ্যাঁ, তো 5 মিনিট তো কি হয়েছে? তোমরা নামাজের ব্রেক যদি না নাও তাহলে 7টা বাজে আসো করা, তাহলে 7টা বাজে এসো, ঠিক আছে? ও দৌড়ে, তোমার কি 7টা বাজে হলে কষ্ট হয়ে যাবে? 7টা 10-এ দেওয়া যাবে, সমস্যা নেই। কেন নামাজ টামাজ পড়বা না? মানে 8টা বাজেই ছাড়বো? 8টা বাজেই তো ছাড়ি, 5-10 মিনিট এদিক, তো এটা তো কোনো ম্যাটার না, এটা তো কোনো ম্যাটার না। আচ্ছা, তো চলো একটা বড় সড়ো ম্যাথ করি। আমি প্রশ্নটা আপাতত জাস্ট মুখে বলি, কেউ পিডিএফটা দিয়ে দিবা আমি আশা করতেছি, ঠিক আছে? একটা বৃত্ত, একটু খেয়াল করো। আচ্ছা, এখানে তোমরা খেয়াল করছো কিনা, বৃত্তের ইকুয়েশনটা বের করতে হলে আমার কয়টা জিনিস বের করতে হবে বলো তো? মানে আননোন কয়টা? না, আরেকটা আছে তো, সি, জি এফ আর সি। মানে বৃত্তের ইকুয়েশন বের করার জন্য আননোন 3টা। এক্স আর ওয়াই এর মান বের করতে হবে এটা বলো না, ইকুয়েশনে তো এক্স ওয়াই থাকবেই, তাই না? সরলরেখার ইকুয়েশন বের করার জন্য কয়টা ইনফরমেশন লাগতো? 2টা। এই যে এইগুলা বুঝো মানে তুমি সরলরেখা চ্যাপ্টার ভালো মতো বুঝছো। সরলরেখার ইকুয়েশন, যে কোনো সরলরেখার ইকুয়েশন বের করতে মিনিমাম 2টা ইনফরমেশন লাগবে, হয় ঢাল একটা বিন্দু, অথবা 2টা বিন্দু, 2টা ইনফরমেশন, একটা ছেদক একটা ঢাল, যাই আছে সবগুলোই কিন্তু 2টা করে ইনফরমেশন আছে। এক্স অক্ষ থেকে কতটুকু কাটছে সেটা এ, ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটছে বি, 2টা ইনফরমেশন। বৃত্তের ইকুয়েশন বের করতে হলে 3টা ইনফরমেশন দরকার, 3টা আননোন না, যেই কয়টা আননোন সেই কয়টা ইনফরমেশন থাকতে হবে তো, জি এফ আর সি 3টা। কিন্তু এর মধ্যে আবার সুবিধা আছে, ধরো কখনো যদি কেন্দ্র বলা থাকে, কেন্দ্র বলা আছে মানে 2টা ইনফরমেশন বলা আছে, তাই না? কেন্দ্র বলা আছে মানে জি আর এফ বলা আছে, তো শুধু তখন সি নিয়ে ভাবতে হবে। ওকে, তো এগুলো আমরা আস্তে আস্তে আসবো, সমস্যা নাই। এই ম্যাথে যেটা বলা আছে, আমাদের বলা আছে একটা বৃত্ত এত 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 বিন্দুগামী, মানে একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, এটা মানে কি? না, কেন্দ্র না। কোনটা কেন্দ্র এটা তো বলে নাই, জাস্ট বলছে যে একটা
বৃত্ত কি আমাদের যে বৃত্তের সমীকরণ, বৃত্ত যেটা আছে, বৃত্ত কি কেন্দ্রগামী? বৃত্ত তো কেন্দ্র দিয়ে যায় না। কেন্দ্র দিয়ে যাওয়া মানে কি? হ্যাঁ, পরিধির উপরস্থ বিন্দু। বিন্দু দিয়ে যায় মানে হচ্ছে এই যে এই বিন্দুগুলা কেন্দ্র তো এইখানে, বুঝছো? ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এমন তিনটা বিন্দু দেওয়া আছে, একটি বৃত্ত এত 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 বিন্দুগামী। তো আমাদের সমীকরণ বের করতে বলছে, এরপর কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। তো সমীকরণ বের করতে পারলে এটা তো আমরা এমনিই বের করতে পারবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সমীকরণ বের করা। ঠিক আছে, সমীকরণ কেমনে বের করবো সেটা আমি আগে লিখি, ম্যাথটা লিখি আগে। তাহলে এটা হচ্ছে 3-এর-1 বিন্দুগুলা তোমাদের কাছে বই নাই? তিনটা বিন্দু দেওয়া আছে হচ্ছে, এই ম্যাথগুলো একটু বিরক্তিকর হয়, মানে যে এই টাইপের গুলা। এই চ্যাপ্টারটা বুঝে বুঝে পড়লে মজা পাবা। এবং সরল রেখার বৃত্ত যারা ভালো মতো বুঝে তারা কনিকও ভালো মতো বুঝে, বুঝছো? মানে মোটামুটি একই টাইপের চ্যাপ্টার তো। তাহলে এই তিনটা বিন্দুগামী, তাহলে ম্যাথটা কিভাবে করবো বলো, তোমরাই বলো। বিন্দুগামী মানে কি? সরল রেখা দিয়ে চিন্তা করো। আমাদের যদি বলতো একটা সরল রেখা এত বিন্দুগামী, আমরা ওই বিন্দুটা ওই সরল রেখার সমীকরণে বসায় দিতে পারতাম না? তার মানে এইখানেও তোমরা এই তিনটা এই ইকুয়েশনে বসায় দিতে পারবা, তিনটাই বসায় দিতে পারবা। এই ম্যাথে কিন্তু বুঝার কিছু নাই, তিনটা বসায় তিনটা সমীকরণ পাবা, তিনটা সমীকরণ সলভ করবা, শেষ, ম্যাথ শেষ। এটা বুঝার আর কিছু নাই। এখন ইকুয়েশন সলভ তো করা তো ছোটবেলার ক্লাসের পড়াশোনা, তাই না? তাহলে তুমি প্রথমে ধরে নিবা যে ধরি বৃত্তের সমীকরণ। কখন কোনটা ধরবা সেটা তোমার ইচ্ছা, তুমি আসলে দুইটাই ধরতে পারো। যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে হচ্ছে h, k টা ধরতে পারো। হ্যাঁ, মানে তোমার তো ইকুয়েশন দুইটাই, h, k দিয়ে একটা, আর এই যে g, f, c এটা দিয়ে একটা, আর ওইখানে হচ্ছে h, k, r। দুই জায়গায় কিন্তু তিনটাই আননোন। ওটার মধ্যে আননোন কে কে? h, k আর r, আর এইখানে g, f আর c। কেন্দ্র দেওয়া থাকলে এটা দিয়ে করা ইজি, তাই না? কারণ সরাসরি h আর k আছে, শুধু r নিয়ে চিন্তা করতে হবে। কেন্দ্র যদি বলা থাকে তাহলে এটা দিয়ে করা ইজি, বাট ম্যাক্সিমাম ম্যাথ আমরা এটা দিয়ে করব। ম্যাক্সিমাম দেখবা যখন যেটা দিয়ে ইজি হয়, কোনো কোনো ম্যাথ দুইভাবেও করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে হচ্ছে ধরে নিবা, ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ না বুঝতে পারলে বললো, এটা ধরে নিতেছি আমরা, x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওই যে তোমাদের যে দুইয়ের ম্যাথগুলো বাসায় করতে বললাম, দুইয়ের ম্যাথে হচ্ছে না একের ম্যাথে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে তুমি কোনটা ইউজ করবা? হ্যাঁ, কেন্দ্র আর ব্যাসার্ধ সরাসরি দেওয়া আছে, তাহলে তুমি h, k, r ওইটা ইউজ করবা। তুমি কেন এটাই যাবা, তাই না? বুঝছো? তুমি সরাসরি h, k জানো, সরাসরি r জানো, বসায় দিলেই শেষ। আচ্ছা, এখন তাহলে ওই তিনটা বিন্দু বসাইতে হবে। বৃত্তটি এত এত এবং বিন্দুগামী বলে এইচএসসি পরীক্ষা বাংলা লিখবা, অ্যাডমিশনে লিখতে হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে বসায় দিই। তো চলো প্রথমে হচ্ছে যে এটা বসাবো, এটা বসাবা। তাহলে বসানো মানে কি? এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় বসানো, তাই না? তাহলে এখানে হচ্ছে মাইনাস কত হবে বলো? 36, এটা 25, একবারই বলো, 2 গুণ করে বলো একবারে, মাইনাস 12x 10y, আচ্ছা 12g, হ্যাঁ সরি। আর এটা হচ্ছে ওয়াই এ তো বসাইতেছো, তাহলে 10f, ওয়াই তো বসাইতেছো, ঠিক আছে? 10f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে একটা সমীকরণ পাইলাম। ওকে, তো সমীকরণটা হচ্ছে সবগুলো একইভাবে রাখো, g, f, c এই সিরিয়ালে রাখি আমরা। প্রথমে ধরো g রাখলাম, তারপর f রাখলাম, তারপর c রাখলাম। টাইম কম থাকলে ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিবা, তিনটা আননোন কিন্তু ক্যালকুলেটরে সলভ করা যায়। আর যেহেতু ম্যাথ পরীক্ষা, এইচএসসি তে ক্যালকুলেটরে এটা সলভ না করাই ভালো। টাইম থাকলে করো না, হাতে হাতে সলভ করবা, ওটা বলতেছি কেমনে করবা। তাহলে এটা একটু সিম্পলিফাই করে কত আসে বলো? 12g প্লাস 10f প্লাস c কত আসবে? ধ্রুবকটা ওই পাশে নিয়ে যেতেছি। ধ্রুবক কত? আচ্ছা এটা তো মাইনাস ছিল না,
61, হ্যাঁ মাইনাস দিয়ে চাইলে গুণ করে দিতে পারো, ক্যালকুলেশন নিজের মতো করে করবা। ও আচ্ছা, ওই পাশে -61, আচ্ছা তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে 61, এই যে একটা ইকুয়েশন পাইলাম। ঠিক আছে, একইভাবে আরো দুইটা ইকুয়েশন বের করো, এটা তোমাদের পারার কথা। তো সলভ করে আমরা বলো কি কি আসে, তোমরাই করো এটা। একটা হচ্ছে কত, -3, -4। এই ম্যাথগুলো একটু বড়, এই যে তিনটা বিন্দু দেওয়া থাকে এই ম্যাথগুলো বড়, বাকিগুলো দেখবা ছোটই। এটা বসায় কত আসে সেটা বললো, এই যে এই ফরম্যাটে বললো, প্রথমে জি, তারপর এফ, তারপর সি, তারপর সমান চিহ্নের ওই পাশে ধ্রুবক। এটা করো আর ওইটাও করো। তোমাদের কি গরম লাগে? গরম লাগে না, বন্ধ বন্ধ করবো না, ওটার জন্য বলি নাই, এমনিতে এখন গরম লাগতেছে কিনা। না এটা ইচ্ছা, মানে আমি বলছি এই সিকোয়েন্সটা মেনটেন করো আর কি, তাহলে ক্যালকুলেটরে সলভ করতে ইজি হবে। ঠিক আছে, তুমি চাইলে মাইনাস রাখতে পারো, সমস্যা নেই, তো ক্যালকুলেটর তখন মাইনাসই বসাবা। ওকে, ওইটা এটা কত আসছে বলো, এটা -25 জি। আচ্ছা 6G প্লাস 8F -3 -C -25 প্লাস এটা প্লাস না মাইনাস, ভাই ক্যালকুলেশন করো, এগুলো ভুল করলে প্লাস। আচ্ছা ওকে, তাহলে যে এটা পাইলাম, ঠিক আছে। পরেরটা 4G 2F -5। এখন ক্যালকুলেটরে তো সলভ করতেই পারবা, ক্যালকুলেটরে কিন্তু এই ফরম্যাটই রাখা লাগে, এটা জানি তো, মানে ক্যালকুলেটরে হচ্ছে এই যে এই ফরম্যাটে, প্রথমে ax by cz সমান চিহ্নের ওই পাশে ধ্রুবক, ক্যালকুলেটর এইভাবে রাখা লাগে। কিন্তু ওই যে যেটা বললাম, যেহেতু এটা 4 মার্কের জন্যই আসবে যদি আসে পরীক্ষায়, তো ম্যাথ পরীক্ষায় এইচএসসি তে ক্যালকুলেটর ইউজ করলে ফুল মার্ক নাও দিতে পারে। তো এই ইকুয়েশনটা ওই ক্ষেত্রে কেমনে সলভ করবা, ক্যালকুলেটর করতে পারো তো সবাই, তাই না? তিনটা ইকুয়েশন যেখানে আছে, মানে তিনটা চলক যেখানে আছে, স্কয়ার না, এক্স ওয়াই জেড যেখানে আছে, হ্যাঁ 2, ঠিক আছে। তো এই যে বসাবা, সহগগুলা বসাবা, চাপলেই চলে আসবে, তিনটা আননোন চলে আসবে। এমনিতে হাতে কেমনে সলভ করো সেটা বলো আমারে, ওটা তো ক্যালকুলেটরের কথা বললাম, হাতে কেমনে সলভ করবো ক্যালকুলেটর ছাড়া? তিনটা আননোন সলভ তো করাই যাবে, এটা তো বুঝতেছি, তিনটা আননোন, তিনটা ইকুয়েশন, যে কটা আননোন ওই কটা ইকুয়েশন থাকলে সলভ করাই যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তা যে কোনো দুইটা আসলে একটু সিম্পলিফাই করে নিতে হবে। আমি একটু মার্ক করি ইকুয়েশনগুলো, এই যে একটা, এই যে আরেকটা, আর এই যে আরেকটা। ওকে, তো তুমি চাইলে এই যে দেখো এই দুইটা যোগ করতে পারো, এই দুটো যোগ করলে সি চলে যাবে না? ঠিক আছে, তো ওইখান থেকে তুমি জি আর এফ এর একটা ইকুয়েশন পাবা, বুঝতেছো? একটু মাথায় চিন্তা করো, তোমরা এটা সলভ করো, পারবা তোমরা এটা। তারপর ধরো এইটা আর এইটা আবার যোগ করলা, আবারও সি চলে যাবে, তাহলে জি আর এফ এর আরেকটা ইকুয়েশন পাবা। তাহলে জি আর এফ এর দুইটা ইকুয়েশন পাইছো, তো দুইটা ইকুয়েশন সলভ করতে পারবা না? দুইটা ইকুয়েশন অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন পারো মনে, তোমরা পারো? বজ্রগুণন পারো না, দেখাইতে হবে, ভুলে গেছো? বজ্রগুণন দুইটা ইকুয়েশন থাকলে বজ্রগুণন দিয়ে সলভ করা ইজি, পারবা না? অপনয়ন প্রতিস্থাপনই করবা? আচ্ছা বজ্রগুণন পরে শিখাবো নি, তাইলে ওটা শিখতে হবে। হ্যাঁ না, ওটা এখন আর ঝামেলা লাগবে না, তখন ছোট ছিল তো তাই ঝামেলা লাগতো, বুঝি নাই, করে দেখতে হবে। মাইনাস জি এর মান, হ্যাঁ -3, জি এর মান -3, মাইনাস হইতে পারে, কিন্তু এখানে জি এর মান প্লাস আসবে, মানে এই ম্যাথে প্লাস আসবে। অ্যান্সার কত আসছে?
হ্যাঁ 3 -1, হ্যাঁ ঠিক আছে। জি এর মান মাইনাস আসা তো জরুরি না, আমরা বলছি মাইনাস জি আর মাইনাস এফ হচ্ছে কেন্দ্র, জি এর মান মাইনাস আসতে হবে এটা তো বলি নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা সলভ করতে পারবা তো? এইচএসসি পরীক্ষা হইলে হাতেই সলভ করো, আর যদি অ্যাডমিশন হয় তাহলে ক্যালকুলেটারে সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। 4 বিন্দু দিলে তো আমরা 3টাই ইউজ করবো, আমাদের আননোন তো 3টাই। তুমি তো আচ্ছা ধরো 4 বিন্দু দিছে, একটা হচ্ছে বাইরের, ওইটা ইউজ করে আমার লাভ আছে? আমার হচ্ছে পরিধির উপরের বিন্দুগুলো নিতে হবে, তাই না? তো যে কোনো 3টা নিলেই হয়ে যাবে, যে কোনো 3টা। ধরো ও বলতেছে যে পরিধির উপরেই 4টা বিন্দু দিল, যে কোনো 3টা নিলেই হয়ে যাবে। হ্যাঁ, কারণ 3টা আননোনের জন্য মিনিমাম 3টা ইকুয়েশন দরকার, 4টা ইকুয়েশন দিলে আমার বেশি থাকলে সমস্যা নাই, তো বেশি থাকলে আমার সলভ করার একাধিক ওয়ে আছে, ঠিক আছে। ওকে, কয়টা বাজছে? 10। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই রাখলাম, নেক্সট ক্লাসে বাকিটা করবো। তোমরা একটু পিডিএফটা দিয়ে দিও কষ্ট করে, ওকে। আচ্ছা তাহলে আজকে এতটুকুই।